হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 38 নম্বর পেজের 6 নম্বর স্কুলের হাওড়া জেলা স্কুল, এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। প্রথম প্রশ্ন, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি। প্রথম প্রশ্ন 1.1 দাগে যতীন দাসের পিতার নাম ছিল অপশান খয়ে বঙ্কিমবিহারী দাস। 1.2 দাগে সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না? অপশান গয়ে ক্লাসে কাজে অবহেলা করাকে। 1.3 দাগে যতীন দাসের ছদ্মনাম ছিল অপশান কয়ে কালীবাবু। 1.4 দাগে রূপলী সঙ্গে খেলা হয়েছিল অপশান কয়ে CCH টিমের। 2 দাগে খুব সংক্ষেপে 3টি প্রশ্নের উত্তর দাও। 2.1 দাগে ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না কেন? বোলার বিষ্টুর ভয়ে ব্যাটসম্যানরা ক্রিজ ছাড়ছিল না, কারণ তাদের কেবলই মনে হচ্ছিল ক্রিজ ছাড়লে যদি বোলার বিষ্টু তাদের বোল্ড করে দেয়। 2.2 দাগে মিস্টার প্যাট্রিক কে ছিলেন? মিস্টার প্যাট্রিক ছিলেন তৎকালীন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান। 2.3 দাগে নিতাইয়ের শাস্তি পাওয়ার কারণ কি? মিথ্যাবাদী নিতাইকে সুধীরবাবু বলেছিলেন রচনা লিখে আনতে না পারার ক্ষেত্রে মায়ের অসুখের যে অজুহাত নিতাই দিয়েছে তা সর্বৈব মিথ্যা, কেননা গতকালই তিনি তার মাকে গোসাই বাড়িতে কীর্তন শুনতে দেখেছেন। এই জন্য তিনি নিতাইকে ক্লাসের এক কোণে দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়েছিলেন, এমনকি টিফিনের সময়ও তিনি তাকে বেরোতে নিষেধ করেছিলেন। 2.4 দাগে হিন্দ নওজোয়ান সভাকে প্রতিষ্ঠা করেন বিপ্লবী ভগৎ সিং। নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.1 কারা কেন যতীনের জামিনের প্রস্তাব ঘৃণাভরে অগ্রাহ্য করেন? মহান বিপ্লবী তথা স্বাধীনতা সংগ্রামী যতীন দাসের পিতা বঙ্কিমবিহারী দাস ছোট ভাই কিরণচন্দ্র দাস তার জামিনের প্রস্তাব ঘৃণাভরে অগ্রাহ্য করেন। 3.2 দাগে মাঝে মাঝে পাতা উল্টিয়ে বলে চলে, পাতা উল্টানোর কারণ কি? হাবু রচনা পড়ার মাঝে পাতা উল্টিয়ে যায়, তার কারণ যাতে বোঝা না যায় যে হাবু লিখে আনেনি বা বানিয়ে বানিয়ে রচনাটি বলেছে। 3.3 দাগে সবার মুখ যখন ম্লান তখন ননিদার মুখে কোনো বিকার ছিল না কেন? রূপলী সংঘের বিরুদ্ধে ফিল্ডে নামার আগে থেকেই ননিদার একটা গেম প্ল্যান ছিল। তিনি নিশ্চিত জানতেন দৌড়বাজি করেই বিষ্টু 5টা বাজিয়ে দেবে, ম্যাচও ড্র হবে, তাই সবার মুখ ম্লান থাকলেও ননিদার মুখে কোনো বিকার ছিল না। 4 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 দাগে চটপট মঞ্জুর হয়ে গেল, কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন? তার এমন আবেদন করার কারণ লেখো। CCH ক্লাবের ক্রিকেটার ননিদা আলোর অভাবের কারণে খেলা বন্ধের আবেদন জানান, সেই আবেদন মঞ্জুর হয়েছিল। আবেদনকারী ছিলেন CCH ক্লাবের খেলোয়াড় ননিদা। বাহ্যিকভাবে মনে হতে পারে আলোর অভাবের জন্যই ননিদা এমন আবেদন করেছেন, প্রকৃতপক্ষে তা নয়। ননিদা জানতেন খেলা চললে যে কোনো সময় রূপলী সংঘ 1 রান করে ফেলবে, তাতে ননিদারা হেরে যাবেন, তাই ম্যাচ বাঁচানোর তাগিদেই তিনি ওই রকম আবেদন করেছিলেন। 4.2 দাগে অনশনের সময় যতীন দাস কোন জেলে ছিলেন? তিনি জেলে অনশনের সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন কেন? যতীন দাস লাহোর সেন্ট্রাল জেলে ছিলেন। লাহোর সেন্ট্রাল জেলে জ্ঞান হারিয়ে যাওয়ার কারণ কি? 1929 খ্রিস্টাব্দে 13 জুলাই বিপ্লবী যতীন দাস লাহোর সেন্ট্রাল জেলে অনশন শুরু করেন। এরপর 7টি দিন নিরুপদ্রবে কাটার পর 20 জুলাই ভোরবেলা জেল সুপার, জেল ডাক্তার ও 8 জন দশাশয়ী চেহারার পাঠানকে সঙ্গে নিয়ে যতীন দাসের সেলে প্রবেশ করেন। এরপর যে ঘটনা ঘটে তা রীতিমতো হামলা। ওই 8 জন শক্তিশালী পাঠান 8 দিনের না খেয়ে থাকা দুর্বল যতীনের উপর ঝাঁপিয়ে পড়ে। সেই সুযোগে জেল ডাক্তার একটা সরু নল যতীনের নাক দিয়ে প্রবেশ করিয়ে ঢালতে শুরু করে দুধ। যতীন সেই দুধ তার শরীরে না ঢুকতে দেওয়ার জন্য জোরে জোরে কাশতে শুরু করেন। এর ফলে দুধের ওই নলটির মুখ খাদ্যনালী
থেকে সরে গিয়ে শ্বাসনালীতে ঢুকে যায়। কিছুটা দুধ গিয়ে যতীনের ফুসফুসে প্রবেশ করে, তখন যতীন দাস জ্ঞান হারিয়ে ফেলেন। 4.3 দাগে গল্পে সুধীরবাবুর কঠোর চরিত্রের মধ্যেও একজন স্নেহপরায়ণ আদর্শবাদী প্রশ্রয়দাতা মানুষ ছিল, আলোচনা করো। বাংলার মাস্টারমশাই সুধীরবাবুর ভারী কি চেহারা, গম্ভীর মুখ, ধীর পদক্ষেপ ও মোটা চশমার আড়ালে তীক্ষ্ণ দুটি চোখ এবং গম্ভীর কণ্ঠস্বরের জন্য ছাত্ররা সবাই তাকে বেশ ভয় পেত। তিনি বেশ কঠোর প্রকৃতির মানুষ ছিলেন। পড়া না করে এলে শাস্তি দিতেন। বাংলা ছাড়া অন্য কোনো খাতায় রচনা লিখলে বকুনি দিতেন। ছাত্ররা যারা রচনা পড়ত তাদের কোথাও ত্রুটি থাকলে তিনি তা বলে দিতেন। আবার সাহিত্যের ক্ষেত্রে শুধুমাত্র তথ্য নির্ভরতা নয়, বরং মৌলিকতা, নিজস্বতা একান্ত জরুরি এ কথাও ছাত্রদের জানাতেন। তিনি ছাত্রদের লেখা বাড়ি নিয়ে গিয়ে সংশোধন করে দিতেন। যদিও সুধীরবাবু বাইরে কড়া স্বভাবের মানুষ হলেও ভিতরে বেশ নরম প্রকৃতির মনোভাব ছিল। তাই তো যখন হাবুর রচনা লেখার রহস্য সম্পূর্ণ উন্মোচন করলেন, তখন প্রথমে হাবুল চন্দ্রের উপর রাগ করলেও পরক্ষণে হাবুর মৌলিকতায় বিস্মিত হয়েছেন। হাবুর চালাকি যে তিনি পর্যন্ত ধরতে পারেনি, তার জন্য মনে মনে হাবুকে বাহবা দিয়েছেন। হাবুকে ঘিরে যখন ক্লাসের সমস্ত ছাত্রই কঠিন কোনো শাস্তির আতঙ্কে নিস্পন্দ, তখন তিনি শুধুমাত্র পরদিন রচনা লিখে জমা দেওয়ার কথা বলার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন হাবুর কাজের প্রতি তার প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। ক্লাসের ফার্স্ট বয় প্রশান্ত খুব সুন্দর গুছিয়ে রচনা লিখলেও রচনার সাহিত্যিক মূল্য নির্ভর করে নিজস্বতার উপর। সেই কথা জানিয়ে তাকে নিজস্ব অভিজ্ঞতার উপর জোর দিতে বলেছেন। সবকিছু মিলিয়ে বলা যেতে পারে আপাত কঠোর মানুষটির আড়ালে এক স্নেহপ্রবণ মানুষ লুকিয়ে আছে। 5 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 3টি। 5.1 দাগে বঙ্গ আমার জননী আমার কবিতাটি রচনা করেন অপশন গয়ে দ্বিজেন্দ্রলাল রায়। 5.2 দাগে কবি ভাই বোনের সাথে তুলনা করেছেন অপশন গয়ে দুঃখ ও সুখের। 5.3 দাগে কিশোরের মন ভালো লাগে না অপশন গয়ে খেলায়। 5.4 দাগে পাখিরালয়ের বাসায় পাওয়া যেত না অপশন খয়ে ছাগল। 6 দাগে খুব সংক্ষেপে 3টি প্রশ্নের উত্তর দাও। 6.1 সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত? রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। 6.2 দাগে চণ্ডীদাস কে ছিলেন? চণ্ডীদাস ছিলেন মধ্যযুগে চৈতন্য পূর্ববর্তী কালের একজন শ্রেষ্ঠ বৈষ্ণব কবি তথা পদকর্তা। 6.3 দাগে যা কিছু দেখেন তাকেই কবি ভালোবাসেন কেন? যা কিছু দেখেন তাকেই কবি ভালোবাসেন কারণ কবি অনুধাবন করেছেন ভালো মন্দ, দুঃখ সুখ, অন্ধকার আলো এ সমস্ত কিছু নিয়ে পৃথিবীর অবস্থান। 6.4 দাগে কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়? ছুটি পেলেই কিশোর মন সমুদ্রের বেলায় অর্থাৎ সমুদ্র তীরের বালুতটে যেতে চায়। 7 দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 7.1 কবি দেশকে কি কি নামে সম্বোধন করেছেন? কবি দেশকে বঙ্গ, জননী, ধাত্রী, মা, তুই, দেবী, স্বর্গ প্রভৃতি নামে সম্বোধন করেছেন। 7.2 বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? খিদের চোটে ছোট বাঘ কাদায় নেমে মেনে মৎস্য ধরতে গিয়েছিল। এমন কাজ সাধারণত ভোঁদড়রা করে থাকে। বাঘের পক্ষে এ কাজ অপমানজনক, কিন্তু ছোট বাঘ তাই করেছে। সন্তানের এরূপ কাজকে বাঘ জননী লজ্জা পেয়েছিল। 7.3 দাগে কবির মনে আজ কি ভাবনা এসেছে? কবির মনে আজ ছোট কথা ও ছোট গীতের ভাবনা এসেছে। 8 দাগে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 8.1 ধরাতল কবিতাটির মর্মার্থ লেখ। ধরাতল কবিতায় আমরা দেখি কবি যেন মনের নৌকার যাত্রী হয়ে ভেসে চলেছেন ভব নদীতে। তার 2 চোখে ভেসে উঠেছে নদী তীরবর্তী গ্রামের সাধারণ নরনারীর কান্না হাসি বিজড়িত জীবনচিত্র। জীবনে ঘটে যাওয়া তুচ্ছাতি তুচ্ছ সকল ঘটনায় ভিড় করে আসে কবির কল্পনায়।
কবি জীবনের ক্ষুদ্র পরিসরে সবকিছুকে ভালোবেসে গ্রহণ করতে চান, প্রত্যক্ষ করতে চান। কবি মনে করেন দুঃখ সুখ হল ভাই বোনের মতো, পরস্পরের আত্মীয়। মানব জীবনেও এই দুঃখ সুখের মিশ্র অনুভূতিতে সিক্ত। এদের সম্পর্ক চিরকালীন, সুন্দর। নদী তীরের গ্রামগুলির শান্ত স্নিগ্ধ ছায়া, সুনিবিড় শান্তির নেড়ে বসবাসকারী মানুষগুলি সরল সহজ জীবনের অনুরাগে রঞ্জিত। ধরাতলে অবস্থিত গ্রামগুলির প্রতি উৎসুক চোখে তাকিয়ে থাকেন কবি, আর অনুভব করেন ভালো মন্দ, দুঃখ সুখ, আলো অন্ধকার, এই নিয়েই এই ধরাতল চিরনবীন, চিরসুন্দর। 8.2 দাগে একটি রতন যেন নাই বা কেউ যে চিনুক। কোন জিনিসকে রত্নের সাথে তুলনা করা হয়েছে, কেন তুলনা করা হয়েছে, তাকে চেনা বা না চেনার প্রসঙ্গ এলো কেন? বড় হয়ে কিশোর বিজ্ঞানী জ্ঞান সাগরের বেলাভূমি থেকে বিদ্যারূপে যে ঝিনুক সংগ্রহ করত, তাকেই রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। রত্ন অত্যন্ত মূল্যবান পাথর বা বস্তু। যিনি এই রত্নের অধিকারী হন, তিনি হন অনেক সম্পদের অধিকারী। বিদ্যাও মূল্যবান। হয়তো অর্থের মাপকাঠিতে বিদ্যাকে মাপা যায় না, কিন্তু বিদ্যার অধিকারী ব্যক্তিকে সকলেই সম্মান করে, মেনে চলে। জগতে এই মান সম্মান পাওয়া তো সম্পদের মতোই মূল্যবান। তাছাড়া রত্নকে যেমন অনেক সাধ্য সাধনায় লাভ করা যায়, তেমনি বিদ্যাও অনেক সাধনায় অর্জন করতে হয়। তাই কবি আলোচ্য কবিতায় বিদ্যাকে রত্নের সঙ্গে তুলনা করেছেন। রত্ন সকলে চিনতে পারেন না, তাই তার গুরুত্ব বা মূল্য সবাই অনুধাবন করতে পারেন না। কেবল জহুরি রত্নের প্রকৃত মূল্য বুঝতে পারেন। তেমনি বিদ্যার রত্নের গুরুত্ব সকলে অনুধাবন করতে পারে না, তাই সকলে বিদ্যার রত্নকে আপন সম্পদে পরিণত করতে পারে না। বিদ্যা তাদের কাছে অচেনা ও অধরাই থেকে যায়। এই কারণেই কবি রত্ন বা বিদ্যা রত্ন চেনা বা না চেনার প্রসঙ্গ এনেছেন। 8.3 দাগে বা কবিতার মধ্য দিয়ে মজার ছলে কবি আমাদের বাস্তব জীবনে বিশেষ দিকে শিক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। সংক্ষেপে বুঝিয়ে দাও। একটি বাঘের ছানা যে শিকার ধরতেও শেখেনি, তাকে মা ও বাবা বাঘ পাখিরালয়ে এনে রেখেছে। সেখানে ছানাটির নানা প্রকারের সমস্যা হয়। সবথেকে বড় অসুবিধা হলো সে দারুণ খাদ্য সংকটে পড়ে। সঠিক স্থানে বা উপযুক্ত স্থানে বাসস্থান গড়ে তুলতে না পারলে নানা সমস্যায় পড়তে হয়। সর্বোপরি সবুজ ধ্বংসের ফলে অরণ্যচারী জীবীদের যে সংকট, সেই প্রসঙ্গেই আলোচ্য কবিতাটির অবতারণা করা হয়েছে। 9 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 9.1 কার কেন 3 মাস জেল আর 7 দিনের ফাঁসির হুকুম হলো? ন্যাড়া মাথা যে লোকটির গায়ে চড়ানো ছিল যাত্রার জুড়ির মতো চাপ কান আর পায়জামা, সেই লোকটির 3 মাস জেল আর 7 দিনের ফাঁসির হুকুম হলো। 9.2 মোকদ্দমার রায় জানাতে গিয়ে পেঁচা কি বলেছিল? আদালতে অর্থাৎ বিচার সভায় যখন শোরগোল পড়ে গেছে, পেঁচা তখন গম্ভীরভাবে সবাইকে চুপ করতে বলে, কারণ সে এবার রায় দেবে। খরগোশকে সে হুকুম দিয়ে বলল সে যা বলছে তা যেন সে লিখে নেয়, কিন্তু আসামিকে তার খোঁজ চলল। তখন তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি হিসেবে দাঁড় করানো হলো। ন্যাড়া খুব বোকা ছিল, পয়সা পাবে ভেবে সে আসামি হতে কোনো আপত্তি করল না। বিচারক অর্থাৎ পেঁচা বিচারের রায় দিয়ে বললেন যে ন্যাড়া 3 মাস জেল এবং 7 দিনের ফাঁসি হবে। এই রায় শুনে কথক ভাবছেন এমন অন্যায় রায়ের প্রতিবাদ করবেন। এমন সময় ব্যাকরণ সিং পিছন থেকে তেড়ে এসে কথককে টু মেরে তার কান কামড়ে দিল। বিচার সভায় পেঁচার রায় দেবার ঘটনাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছিল। 9.3 দাগে হিজি বিজবিজের মতে আসামি কাদের বলা হয়? হিজি বিজবিজ মনে করে আসাম নামক স্থান থেকে যাদের ধরে আনা হয় তারাই আসামি। এই আসামবাসী আসামিদের একজন উকিল থাকে এবং কয়েকজন সাক্ষী থাকে। 10 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 10.1 ধর্মাবতার হুজুর উক্তিটি কার উদ্দেশ্য করে এই উক্তিটি করেছে? সে এই উক্তিটি করেছে যার এই উক্তি সে এরপরে কি বলেছে? প্রশ্নোক্ত অংশটি সাহিত্যিক সুকুমার রায়ের হযবরল নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উক্তিটি করেছে গল্পের এক চরিত্র কুমির। কুমির হুতুম পেঁচাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে। আলোচ্য গল্পে আমরা দেখি যে মানহানির মামলা করা হয়েছে আর বিচারক হলেন পেঁচা। কুমির তার সর্দি বসা গলায় হুতুম পেঁচাকে ধর্মাবতার বলে সম্বোধন করে বলে যে সেটি একটি মানহানির মামলা, আর এমন মামলার বিচার করতে হলে প্রথমেই জানতে হবে মান কি। কুমির নিজেই বললে
বলতে থাকে যে মান মানে হলো কচু। তার মতে কচু খুব উপাদেয় খাবার। নানা প্রকারের কচু দেখা যায়, যেমন মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কুমির আরও বলে যে কচু গাছের মূলকেও কচু বলা হয়। তাই মামলাটি ভালোভাবে বুঝতে হলে এর মূল পর্যন্তই যাওয়া দরকার। ধর্মাবতারকে উদ্দেশ্য করে কুমির একথাই বলেছিল। 10.2 হযবরল বইটির নামকরণ তোমার ভালো লাগা বা না লাগার কারণ সহ বিশদে লেখো। হযবরল গল্পটি সুকুমার রায়ের একটি ননসেন্স জাতীয় রচনা। তোমরা এখান থেকে লিখবে। হযবরল সুকুমার রায়ের লেখা একটি ননসেন্স জাতীয় গল্প রচনা। গল্পের শিরোনাম দেখে প্রথমেই মাথায় আসে যে এইরকম নাম কেন, কিন্তু গল্পটি পড়তে শুরু করলে এবং গল্পের বিষয়হীন বিষয়বস্তু প্রত্যক্ষ করে হযবরল ছাড়া আর কোনো নাম মাথাতেই আসে না। গল্পের শুরু থেকেই সবকিছু ভারী আজব। রুমালের বেড়ালে পরিণত হওয়া, গেছো দাদার সঙ্গে দেখা করার জটিল হিসাব, কাকেশ্বরের সময়ের হিসাব, উধো বুধোর কাণ্ডর কারখানা, সবই তীব্র হাসির ফোয়ারা ছোটায়। এরপর এই হাসিতে অতিরিক্ত মাত্রা যোগ করে হিজিবিজবিজ ও ন্যাড়া চরিত্র দুটি হিজবিজবিজ দুনিয়ায় নানা অদ্ভুত কারণ খুঁজে পায়। অসম্ভব জিনিসকে কল্পনা করে সে প্রাণ খুলে হাসতে ভালোবাসে। আর ন্যাড়ার বিচিত্র গান শুনে হাসতে হাসতে পেট খিল ধরার উপক্রম হয়। গল্পে যে বিচারালয় বসে আর সেখানে যে বিচার শুরু হয় তা যে কেন হয় তার কোনো কারণই খুঁজে পাওয়া যায় না। এইসব কারণহীন কার্যকলাপের গল্পই রচনা করতে চেয়েছিলেন সুকুমার রায়, যার উদ্দেশ্য হবে শুধুমাত্র অনাবিল আনন্দ দেওয়া। আর এই উদ্দেশ্যকে সার্থক করে তোলে বলে হযবরল গ্রামটি পাঠকের কাছে খুবই প্রিয় ও গ্রহণযোগ্য হয়ে ওঠে। 11 দাগে নিচের দেওয়া পদগুলি কি পদ চিহ্নিত করে পদান্তর করো, যে কোনো 5টি। 11.1 নতুন থেকে হবে নতুনত্ব। 11.2 শিষ্য থেকে হবে শিষ্যত্ব। 11.3 জঙ্গল থেকে হবে জঙ্গলি। 11.4 লৌকিক থেকে হবে লৌকিকতা। 11.5 সার্থক থেকে হবে সার্থকতা। 11.6 খর্ব থেকে হবে খর্বতা। 11.7 তৃপ্ত থেকে হবে তৃপ্তি। 12 দাগে পদান্তর কাকে বলে? কোন পদকে বিশেষ্য থেকে বিশেষণে এবং বিশেষণ থেকে বিশেষ্যে পরিবর্তন করাকে পদান্তর বা পদান্তরীকরণ বলা হয়। ভারতবর্ষ শক্তিমান চলন্ত এগুলির মধ্যে কোনটি কি পদ রেখ? ভারতবর্ষ হচ্ছে বিশেষ্য পদ, শক্তিমান ও চলন্ত হল বিশেষণ পদ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার এই চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।